ফিরে এলাম বিরতির পর। আমরা বাক ও শ্রবণ সমস্যা নিয়ে কথা বলছি, আর আমাদের সঙ্গে রয়েছেন এসএসকেএম হাসপাতালের বাক ও শ্রবণ বিশেষজ্ঞ মোহাম্মদ সাইদুল আরেফিন। আমরা তার সঙ্গে কথা বলছিলাম এবং তিনি প্রথম পর্বে যে জায়গা শেষ করেছিলেন আমরা সেই জায়গা থেকে একটু ধরছি। এই যে কানে শোনার জায়গাটায় আমরা এসেছিলাম, এর সলিউশনগুলো আপনি যদি এবার একটু বলেন, যে এতক্ষণ আমরা সমস্যা নিয়ে কথা বলছিলাম এবং কি কি সলিউশন। প্রথম সলিউশন হচ্ছে যে কোনো বাচ্চার ক্ষেত্রে বাবা মা যদি মনে হয় যে জন্মর পরে তার হিয়ারিং স্ক্রিনিং করা হয়নি, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ওনার কোনো শ্রবণ বিশেষজ্ঞর কাছে যোগাযোগ করা এবং বাচ্চার কানে শোনার পরীক্ষা বা হিয়ারিং স্ক্রিনিং করিয়ে নেওয়া। এটা সেফ সাইড। একটা বাচ্চার জন্য এত টাকা খরচ হয়, সেক্ষেত্রে যদি 500,000 কিছু একটা খরচ হয় সেটা করিয়ে নেওয়া। এবং এই স্ক্রিনিং করাতে গিয়ে বাবা মা বা আমাদের সাধারণ দর্শকদের যেটা সব থেকে বেশি সচেতন থাকতে হবে সেটা হচ্ছে যে অডিওলজি এবং স্পিচ প্যাথোলজি এটা হচ্ছে একটা আলাদা স্পেশালাইজেশন। এবং স্পেশালাইজেশন যেখানে আপনার 6 বছর পড়াশোনা করতে হয়, তারপরে একজন প্রফেশনাল বাইরে আসছে, এবং স্কোপ অফ প্র্যাকটিস মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা স্কোপ অফ প্র্যাকটিস ফর অডিওলজি অ্যান্ড স্পিচ প্যাথোলজি তার গাইডলাইন আছে। সেখানে খুব পরিষ্কার করে লিখে দিচ্ছে যে একজন অডিওলজিস্ট এবং স্পিচ প্যাথোলজিস্ট যারা ইন্ডিপেন্ডেন্টলি প্র্যাকটিস করতে পারে এবং শুধুমাত্র তারাই সিঙ্গুলারলি কোয়ালিফাইড টু আইডেন্টিফিকেশনের জায়গা, টু প্রিভেন্ট, টু ডায়াগনোস, ইনভেস্টিগেশন অ্যান্ড ইন্টারভেনশন বা ম্যানেজমেন্ট ফর অল টাইপ অফ স্পিচ অ্যান্ড হিয়ারিং রিলেটেড ডিসঅর্ডার। তো হিয়ারিং রিলেটেড ডিসঅর্ডারও যেহেতু এর মধ্যে আসছে, তো অডিওলজিস্টের সঙ্গে যোগাযোগ করা। এবং এর সলিউশন আইদার যদি কারো দেখা যায় যে অডিটরি নার্ভ রিলেটেড সমস্যা, ককলিয়া এবং বিয়ন্ড ককলিয়াতে সমস্যা, তো ককলিয়ায় যদি সমস্যা হয় তো ইনিশিয়ালি হিয়ারিং এড বা শ্রবণ যন্ত্র। এবং এই শ্রবণ যন্ত্র আজকের দিনে দাঁড়িয়ে দেখবেন যে 500 টাকা থেকে শুরু করে 6 লাখ 6.5 লাখ টাকা পর্যন্ত আছে। তো কার জন্য কোনটা দরকার, কি দরকার, সেটা একজন অডিওলজিস্টই ডিসাইড করবেন এবং প্রথম আইডেন্টিফাই করবেন যে কতটা সমস্যা, কোথায় সমস্যা এবং কি টাইপ অফ টেকনোলজি দরকার, কি টাইপ অফ ইন্টারভেনশন দরকার, সেটা একজন শ্রবণ বিশেষজ্ঞ বা অডিওলজিস্টই সেটা ডিসিশন নিতে পারেন। এবং মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা গাইডলাইনও আছে যেখানে খুব পরিষ্কার করে লিখে দিচ্ছে যে অডিওলজিস্ট ইজ সিঙ্গুলারলি কোয়ালিফাইড টু ফিট অ্যান্ড টু ডায়াগনোজ অ্যান্ড ফিট দ্য হিয়ারিং এড। তো এইখানে সাধারণ মানুষকে খুব সচেতন হতে হবে যে যেখান থেকে উনি সার্ভিস নিচ্ছেন মানে যেখানে যাচ্ছেন সেই জায়গাটা ঠিকঠাক কিনা, এবং সেখানে একজন প্রপার অডিওলজিস্ট, স্পিচ প্যাথোলজিস্ট বা শ্রবণ বা বাক বিশেষজ্ঞ দেখছেন কিনা, এবং উনি রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার রেজিস্টার্ড কিনা। কারণ হচ্ছে এটাই ভারত সরকারের একমাত্র কাউন্সিল যার আন্ডারে ওনারা রেজিস্ট্রেশন নাম্বার দেন, এবং রেজিস্ট্রেশন না থাকলে সে কোনোভাবে প্র্যাকটিসই করতে পারে না। এটা একটা সলিউশন। সেকেন্ড সলিউশন যে ককলিয়ার ইমপ্ল্যান্টেশন। অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের ক্ষেত্রে হিয়ারিং এডে হয়তো কাজ করবে না, বা বড় অ্যাডাল্টের ক্ষেত্রে হয়তো ওই হিয়ারিং এডে কাজ করার জায়গায় নেই, তখন ককলিয়ার ইমপ্ল্যান্টেশনের জায়গায় যেতে হবে, এবং সেটা একটা টিম অ্যাপ্রোচ। তো আইদার হিয়ারিং এড অথবা ককলিয়ার ইমপ্ল্যান্টেশন অথবা এফএম সিস্টেম, যেটা আমি বলছিলাম যে প্রসেসিং ডিসঅর্ডার যাদের হয় তাদের শুধু হিয়ারিং এড দিলে হবে না, তাদের জন্য এফএম সিস্টেম, ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিস্টেম লাগবে। তো কার জন্য কোন সিস্টেম লাগবে সেটা একজন শ্রবণ বিশেষজ্ঞ বা অডিওলজিস্টই ডিসাইড করবেন এবং উনিই প্রপারলি সেটা ফিট করবেন। এবার আমরা যদি একটু স্পিচের দিকে যাই, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার মানে কথা বলার জন্য যে ডিসঅর্ডার, সেই জায়গাটায় বহু মানুষের এইরকম হতে পারে, ছোটদের হতে পারে, বড়দের হতে পারে, যারা প্রফেশনালি ধরুন সিঙ্গার বা বাচিক শিল্পী, বা ধরুন এই আমাদের মতন যারা অ্যাঙ্কারিং করছি, বা বিভিন্ন সময় তাদের সমস্যা হয়, এই জায়গাটা একটুখানি যদি আপনি হাইলাইট করেন। ভয়েস ডিসঅর্ডার এটা তো একটা বড় জায়গা, ঠিক আছে। আমরা আমাদেরকে প্রফেশনাল ভয়েস ইউজার বলি, তো আমরা যারা কথা নিয়েই আমাদের প্রফেশন, তো তারা তো বেসিক্যালি ভয়েসের একটা বড় গুরুত্ব আছে। তো এই জায়গায় একজন বাক ও শ্রবণ বিশেষজ্ঞের একটা বড় রোল থাকে। কি রকম রোল? প্রথম হচ্ছে যে আমার গলা যেন খারাপ না হয় তার জন্য কি করণীয় সেটা প্রথম দেখা। তো আমাদের প্রত্যেকের ভয়েস প্রোফাইল আলাদা হয়। তো আমার যে ভয়েস প্রোফাইল সেটা একজন বাক বা শ্রবণ বিশেষজ্ঞ উনি অ্যাসেস করে দেখে নেবেন যে আমার গলায় ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কীরকম আছে, ফ্রিকোয়েন্সি রেঞ্জ কীরকম আছে, আমি যে গান করছি বা আমার যে পারফরমেন্স সেটা ওই রেঞ্জের মধ্যে থাকছে কি না সেটা দেখে নেওয়া। যদি না থাকে তাহলে কি করে আমি সেটা করতে পারবো সেটা সেভাবে গাইড করা।
তো ভয়েসের একটা মেন সমস্যা হচ্ছে ভোকাল নডিউল। দেখবেন যারা প্রফেশনাল ভয়েস ইউজার হয় বা অ্যাবিউজ বা মিসইউজ করে ভয়েসের, ভোকাল নডিউল হয়। ভোকাল নডিউল খুব ভালোভাবে ভয়েস থেরাপিতে কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার করে যায়, মানে সুস্থ হয়ে যেতে পারে, এবং তারপর সে আবার আগের জায়গায় আসতে পারে। এটা খুব একটা বড় জায়গা, কারণ আমার কোনো রকম সার্জিক্যাল ইন্টারভেনশন ছাড়াই শুধুমাত্র একটা ভয়েস থেরাপি দিয়ে যদি আমার ভোকাল নডিউল ঠিক হয়, এর থেকে ভালো জিনিস তো কিছু হতে পারে না। কারণ এথিক্যাল প্র্যাকটিসের জায়গায় যদি আমি আসি, তাহলে হচ্ছে যে কনজারভেটিভ ট্রিটমেন্ট বা প্রিভেন্টিভ ট্রিটমেন্ট, তার প্রথম রোল হচ্ছে প্রথমে। তো আমরা সেই জায়গায় যদি কাজ করি, তো তাহলে আমরা ভয়েস সমস্যা সেটাকে ঠিক করতে পারি। তো বিভিন্ন রকম ভয়েস সমস্যা হতে পারে, সেটা ভোকাল নডিউল, ভোকাল পলিপ, অন্যান্য সমস্যা। কোনোটা হচ্ছে শুধু ভয়েস থেরাপিতে ঠিক হয়, কখনো কি হয় যে কোনো সার্জিক্যাল ইন্টারভেনশনের দরকার হয়, তো পোস্ট সার্জিক্যাল পোস্ট ওটি তখন আবার ভয়েস থেরাপির একটা বড় রোল আছে, যাতে কোনোভাবেই ভয়েসের সমস্যাগুলো না আসে। এই যে ভয়েসের সমস্যাগুলো একটু যদি ব্রিফলি বলেন যে কোথা থেকে সমস্যাগুলো বা কি কি সমস্যা হতে পারে, কি কি সমস্যা দেখতে পারি ছোটদের বা বড়দের বা যারা প্রফেশনাল ভয়েসের সমস্যা? দেখুন, আমাদের কোনো সমস্যা তো একটা কারণ থাকবে। কারণটা হচ্ছে ধরুন আমার আজকের যা ক্যাপাসিটি, আমার দেখা যাচ্ছে ডিম্যান্ড বেশি, আমার ভোকাল কর্ডের যা ক্যাপাসিটি আমার ডিম্যান্ড বেশি, সেখানে মিসম্যাচ করছে, সেটা হতে পারে। এবার সেটা হয়তো আমার অজান্তেই হচ্ছে। তো একজন স্পিচ প্যাথোলজিস্ট সেটা অ্যাসেস করে আপনাকে বলে দিতে পারবেন যে আপনার যা ডিম্যান্ড এবং আপনার যা ক্যাপাসিটি সেটা ম্যাচ করছে কিনা। যদি ম্যাচ না করে, তাহলে আপনার ক্যাপাসিটি কি করে বাড়ানো যেতে পারে সেটাও উনি আপনাকে হেল্প করতে পারেন। আর যদি কখনো সমস্যা হয়ে গিয়ে থাকে, তাহলেও স্পিচ প্যাথোলজিস্ট আপনাকে সেই সমস্যা থেকে কিভাবে বেরোতে হবে এবং ইন ফিউচার কিভাবে আপনি গলাটা অনেক ভালো রাখতে পারবেন, ভয়েস ভালো রাখতে পারবেন, সেই জায়গায় আপনাকে হেল্প করতে পারবে। এই জায়গাটাও একটু খুব গুরুত্বপূর্ণ, যে ভয়েস ভালো রাখাটা। একদম। এই জায়গাটা যদি আপনি একটু ছোট করে বলেন। যেমন ধরুন আমরা যারা স্পোর্টসম্যান, তারা দেখবেন রেগুলার ওয়ার্ম আপ করে, তারপরে নেটে প্র্যাকটিস করে। তো আমরা যারা প্রফেশনাল ভয়েস ইউজার, কখনো শুনেছেন যে ভোকাল জিম করে? আপনি শোনেন না বা হয়তো দেখেননি, কিন্তু এখানে ভোকাল জিম একটা কনসেপ্ট আছে, যেখানে যারা প্রফেশনাল ভয়েস ইউজার তারা গলারও যত্ন নিতে হয়। আমি যেটা ব্যবহার করছি তা তো যত্ন নিতে হবে, তো সেখানে গলার যে ব্যবহার, এখানে ডিফারেন্ট টাইপস অফ অ্যাপ্রোচ আছে, সেগুলো আমরা পরবর্তীকালে আবার আলোচনায় আসবো। সেগুলো ডিফারেন্ট টাইপ অফ অ্যাপ্রোচ, যেগুলোর মাধ্যমে আমরা ভোকাল জিম, তার মাধ্যমে আমরা কিন্তু অনেক দিন পর্যন্ত আমাদের গলাকে কিন্তু খুব ভালো রাখতে পারি, মানে ভয়েসকে খুব ভালো রাখতে পারি। অনেকে যারা ধরুন এই গলার ব্যবহার যারা বেশি করেন, গানের সঙ্গে যুক্ত বা বাচিক শিল্পী যারা, বিভিন্ন রকম সমস্যা, গলা বসে যায় তাদের বা গলা ভেঙে যাচ্ছে বা বিভিন্ন রকম সমস্যাগুলো নিয়ে আসছেন, তো এই জায়গাটা যদি আপনি বলেন যে অনেকেই সার্জারির দিকে চলে যান, অনেক বিখ্যাত ব্যক্তিও রয়েছেন তারা সার্জারির দিকে গেছেন, কিন্তু সমস্যাটার সমাধান হয়নি। সার্জারি কি একমাত্র উপায়? না, দেখুন WHO কি বলছে, WHO যেটা বলছে যে ট্রিটমেন্টের three types of treatment is there. Number 1 preventive, number 2 curative, and number 3 rehabilitative. আচ্ছা, এবার একটা পেশেন্ট যখন আমার কাছে আসছে, তখন আমি যদি প্রবলেম সেন্ট্রিক ট্রিটমেন্টের জায়গায় যাই, তাহলে আমাকে দেখতে হবে যে প্রবলেমটা কোথায়। আমি কি এখন প্রিভেন্ট করে এই জায়গাকে আটকাতে পারবো? যদি প্রিভেন্ট করে আটকানো যায় তাহলে তাই হবে। কিউরেটিভের জায়গায় এটা কি সার্জারি করে কিওর করা যাবে, না মেডিসিনাল কিওর করা যাবে, না অন্য কোনো রিহ্যাবিলিটেটিভ টেকনিক আছে যাতে কিওর করা যেতে পারে, তো সেই জায়গায় আসতে হবে। এবং যদি কোনোটাই না হয়, তখন আমাদের সার্জারি এবং রিহ্যাবিলিটেশন যদি দুটো দরকার হয়। তো একটা পেশেন্ট যখন আমার কাছে আসছে, এরকম কোনো ইন জেনারেল কোনো ফর্মুলা নেই যে যা আসবে তারই এইটা হবে, এটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। কিন্তু এটা নট নেসেসারি যে ভয়েস সমস্যা হয়েছে মানে এই যে গলার অপারেশন করতে হবে, সেটা একদমই নয়। যেরকম সমস্যা তার সলিউশন সেরকম। প্রচুর সমস্যা আছে গলার সমস্যা, উইদাউট সার্জারি ভয়েস থেরাপিতে সুন্দর ঠিক করা সম্ভব। আরেকটা ব্যাপার, যারা প্রফেশনাল সিঙ্গার তারা অনেক সময় নিজেদের স্কেলটা বুঝতে পারে না, বা কোন স্কেলে গান করলে তাদের পক্ষে সুবিধা হবে, বা যে গানগুলোর জন্য যে স্কেলটা দরকার সেটা হয়তো তারা ঠিক আন্দাজ করতে পারেন না। এই ব্যাপারে আপনারা কিভাবে আলোকপাত করবেন? দেখুন, এটা খুব সিম্পল একটা জিনিস, যে আজকে দিনে দাঁড়িয়ে ধরুন আমাকে কেউ 50 কিলো ওজন তুলতে বললো, আমি তো পারবো না, কারণ আমার সেই ক্যাপাসিটি নেই। এবার একজন সিঙ্গার, উনারও ভোকাল কর্ড, তারও একটা ক্যাপাসিটি হয়। প্রত্যেকের ভোকাল কর্ড ডিফারেন্ট, যেমন প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট আলাদা, ভোকাল কর্ড আলাদা, প্রত্যেকের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি আলাদা, প্রত্যেকের ফ্রিকোয়েন্সি রেঞ্জ আলাদা। এবার ধরুন কেউ একজন বি ফ্ল্যাটে গান করে এবং কেউ জি শার্পে করতে চাইছে, বা সি স্কেল অন্যান্য বিভিন্ন স্কেলে করতে চাইছেন, তো
তো সেখানে কেউ করার আগে যদি কোনো একজন স্পিচ প্যাথোলজিস্ট বা বাক বিশেষজ্ঞ বা বাক চিকিৎসকের কাছে যদি উনি গিয়ে প্রথমে দেখান যে আমি যেটা করতে চাইছি এবং আমার গলা কি সেটা সাপোর্টিভ, মানে সেটা কি করা উচিত, যদি দেখা যায় যে হ্যাঁ করা উচিত, তাহলে উনি করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। যদি দেখা যায় যে করার সমস্যা হচ্ছে, সাপোর্ট করছেন না, তাহলে আমরা সেটা বুঝবো যে ওইটাকে ওনাকে কি আরেকটু এক্সটেন্ড করা সম্ভব, ওনাকে যেটা চাইছেন সেটা কি আমরা দিতে পারবো, তাহলে সেটা তার উপর আমরা কাজ করব। আর যদি দেখি যে না কোনোভাবেই সম্ভব নয়, তখন আমরা সেটা বলে দেবো যে আপনি অতটা না, ওর থেকে একটু নিচের স্কেলে করুন বা এই স্কেলে করুন, সেটাও আমরা কিন্তু তখন গাইড করতে পারি। এবং এর জন্য কম্পিউটারাইজড স্পিচ ল্যাব ডিফাইন্ড অনেক বেশ ভালো ভালো টেকনোলজি আছে। এই টেকনোলজিগুলোকে আমরা ইউজ করি, দিয়ে একটা ভয়েস স্যাম্পেলকে আমরা রেকর্ড করি, স্যাম্পেল রেকর্ড করার পর সেগুলোকে আমরা অ্যানালিসিস করি, অ্যানালিসিস করে তারপর আমরা কনক্লুশনে আসি। মানে এরকম না যে কেউ গান করলে আমরা শুনে বলে দিলাম এটা, সেটা একদম সেরকম নয়, তার টেকনোলজির উপর বেস করে আমরা হয়। সেক্ষেত্রে এই যে জিনিসটা আপনি ভয়েস প্রোফাইলিং যেটা বলছেন, এটা আরও মানে একদম শুরুর দিকে বোধহয় করলে ভালো হয়, যারা গান করছেন বা গান শিখছেন। হ্যাঁ, একদম শুরুর দিকে করলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনি তো আপনার প্রোফাইলটা জানতে পারলেন। আপনি যখন জানতে পারবেন যে আপনার এই ক্যাপাসিটি আছে, তাহলেই না আমি সেইভাবে কাজ করতে পারবো। আমি যদি জানি যে আমার একটা খুব মানে নর্মাল একটা এক্সাম্পল দিই, যে আমি যদি জানি যে আমার ব্যাংক ব্যালেন্স এত আছে, তো তাতে আমি BMW কিনতে পারবো না, মার্সিডিজ কিনতে পারবো না, আমাকে একটা নর্মাল টাটা সুমো কিনবো বা ছোট গাড়ি কিনবো, এটা তো আমাদের প্রথমে জানতে হবে, তারপরে তো তার পরের কাজটা আমরা করব। গলার ক্ষেত্রেও তাই, যে গলার আমার প্রোফাইলিংটা যদি আমি জানতে পারি, তাহলে ইন ফিউচারে আমার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। এবং যদি কখনো সমস্যা হয়েও যায়, তাহলে ফার্স্ট ওই প্রোফাইলিংটা আমাদের কাছে নিয়ে এলে আমাদের কাজ করতে অনেক সুবিধা হয়। তাহলে আমরা কম্পেয়ার করতে পারি যে আপনার গলা এরকম ছিল, তাহলে আমাকে এই জায়গায় আসতে হবে, আমরা তাহলে এইভাবে আপনাকে ট্রিটমেন্ট করব এবং আমরা আপনার আগের গলার কাছাকাছি যেতে পারবো। আপনারা নিশ্চয়ই এটা করেন? হ্যাঁ, অবশ্যই, আমাদের তো করতেই হয়, বিভিন্ন সময় করতেই হয়। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে স্পিচ ডিসঅর্ডারের পাশাপাশি যেটা ইয়ার রিলেটেড ব্যালেন্স ডিসঅর্ডার, আপনি যেটা প্রথম দিকে একটুখানি শুরুতে বলেছেন, এবং তার সঙ্গে সোয়ালোয়িং বা গিলতে যে সমস্যাটা হয়, এই দুটো বিষয় নিয়ে যদি একটুখানি আমাদের। ইয়ার রিলেটেড ব্যালেন্স ডিসঅর্ডার, এটারও পপুলেশন অনেক বেশি, বিভিন্ন জনের বিভিন্ন বয়সে এটা সমস্যা হতে পারে। তো এর জন্য আমাদের বিভিন্ন মানে হাইটেক ইনস্ট্রুমেন্ট আছে, সেই ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আমরা সেটা অ্যাসেস করি। কিছু ক্লিনিক্যাল সিমটম আছে, সেগুলো দিয়ে করি। তো সেই জায়গায় আমি বেশি আসছি না, কিন্তু সলোয়িং ডিসঅর্ডার এটা একটা বড় পার্ট। কেন এটার গুরুত্ব এত বেশি বা আমি এত জোর দিচ্ছি, কারণ হচ্ছে আপনি যদি বিভিন্ন হেলথ আর্টিকেল বা ম্যাগাজিনগুলো দেখেন, ম্যাগাজিন বলবো না, জার্নালগুলো যদি দেখেন, তাহলে দেখবেন যে ICU-ITU-তে আমেরিকা, UK, অস্ট্রেলিয়া, সেখানে ICU-ITU-তে স্পিচ প্যাথোলজিস্ট থাকার জন্য পেশেন্টের হসপিটাল স্টে কমে যাচ্ছে। আচ্ছা, যেখানে আমাদের দেশে মানুষ পেশেন্ট বেড পায় না, সেখানে ICU-তে যদি SLP কাজ করে, ডিসপেজিয়া, কারণ হচ্ছে যে ম্যাক্সিমাম যেটা হয় নিউমোনিয়া, অ্যাসপিরেটেড নিউমোনিয়া, সেই নিউমোনিয়াগুলোকে আটকাতে হচ্ছে একজন স্পিচ প্যাথোলজিস্ট আটকাতে পারেন, অ্যাসেস করে দেখতে পারেন যে পেশেন্টের নিউমোনিয়া হচ্ছে কিনা বা নিউমোনিয়া হওয়ার টেন্ডেন্সি আছে কিনা, বা সেখানে নিউমোনিয়া হওয়ার যদি হয় তাহলে কত তাড়াতাড়ি সেই মানে সোয়ালিং প্রবলেমকে কীভাবে আটকানো যায় বা সেটাকে ইমপ্রুভ করা যায়। তো সেই জায়গায় কাজ করার ফলে কি হয়, হসপিটাল স্টে কমে যাচ্ছে এবং সেটা অনেকটা ইমপ্রুভ করছে। এই ডিসপেজিয়া যেটা আপনি বলছেন, অনেক ক্ষেত্রে স্ট্রোক পেশেন্ট যাদের, তাদের ক্ষেত্রে আমরা দেখি যে এইরকম হয়। এটা শুধু ডিসপেজিয়া স্ট্রোক পেশেন্ট না, এটা একদম ধরো নিউবর্ন বাচ্চা, প্রিটার্ম বেবি, সেখান থেকে শুরু হয়। নরমাল মানুষেরও হতে পারে, নর্মাল মানুষের কোনো সমস্যা হলে হবে, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে ধরুন প্রিটার্ম বেবি, জন্ম মানে অনেক টাইমের সময়ের আগে জন্মে গেছে, তাদের হয়। তো সেখানে আমরা কাজ করি, নিওনেটাল ফিডিং নিয়ে কাজ করি, পিডিয়াট্রিক ফিডিং নিয়ে কাজ করি। তারপর হচ্ছে যে স্ট্রোক, ক্যান্সার, গলায় ক্যান্সার, মুখে ক্যান্সার, তো এরকম এগুলো ঠিক করা যায়। এইগুলো হচ্ছে হ্যাঁ, এই ডিসপেজিয়া কাশছে বারবার, একদম এই যে কাশছে সমস্যা, এগুলো হচ্ছে পিওরলি আমাদের ডোমেনের মধ্যে আসছে এবং এগুলোকে খুব সুন্দর করে অ্যাসেসমেন্ট করে ট্রিটমেন্ট করে খুব সুন্দর করে ঠিক করা যায়। কিন্তু এই যে যারা পেশেন্ট ধরুন একেবারেই চলতে পারছে না বা স্ট্রোক পেশেন্ট, তাদের ক্ষেত্রে অনেক সময়তেই বোঝা যায় না যে কেন এরকম হচ্ছে। অনেক বলে আলজিবের সমস্যা হচ্ছে, অনেকের বলে যে এরকম ফুড টিউব যেটা, ফুড পাইপ যেটা, সেটা বোধহয় শুকিয়ে গেছে, এইরকম ধারণা সাধারণভাবে হয়।
তো সেক্ষেত্রে দেখো, একটা আমাদের দেশে মানে যে কেউ লোক যে কিছু বলতেই পারে, কিন্তু সেটা আমরা দেখে বুঝবো যে ওই যে কাশছেন, কোথাও অ্যাসপিরেট করছেন কিনা, খাবার গিলতে গিয়ে সমস্যা হচ্ছে কিনা, গিলতে গেলে সমস্যা কেন হচ্ছে। অনেক সময় ট্র্যাকেস্টমি টিউব লাগানো থাকে, তো সেই ট্র্যাকেস্টমি টিউব কত তাড়াতাড়ি আমরা রিমুভ করতে পারবো, কত তাড়াতাড়ি মুখ দিয়ে ওনাকে রাইলস টিউবের জায়গায় মুখ দিয়ে খাওয়াতে পারবো। অনেক সময় পেটে টিউব লাগানো থাকে, তো সেইগুলোকে কত তাড়াতাড়ি আমরা রিমুভ করতে পারবো। তো এই জায়গাগুলো নিয়ে আমরাই কাজ করি। এবং এগুলো যদি পেশেন্ট আমাদের কাছে অ্যাওয়ারনেস বেশি থাকে, তাহলে পেশেন্ট আমাদের কাছে আসবেন, এলে যত তাড়াতাড়ি সম্ভব আমরা পেশেন্টকে রিলিফ দিতে পারবো। ডক্টর, আজকে সময়ের বাঁধনে বাঁধা পড়ে গেছি আমরা, কিছু করার নেই। এরকম আলোচনা নিয়ে আমাদের একটা দিনে হয়তো হবে না, একটা সেশন এরকম দরকার নেই, আরও এরকম সেশন দরকার। এবং যে কথাগুলো উনি আজকে বলছিলেন, প্রথমে শোনার কথা, তারপরে কথা বলার যে সমস্যাগুলো তৈরি হয়, সেই সমস্যাগুলো কিভাবে আইডেন্টিফাই করতে হবে এবং তার সঙ্গে তার সমাধান কি করতে হবে, একটা আলোচনা আমরা আজকে পেয়েছিলাম এসএসকেএম-এর বিশেষজ্ঞ বাক ও শ্রবণ বিশেষজ্ঞ মোহাম্মদ সাইদুল আরেফিনের সঙ্গে কথা বলে আমরা যেটুকু জানতে পারলাম। এবং বিভিন্ন বয়সের ক্ষেত্রে যে সমস্যাগুলো তৈরি হয়, সেই সমস্যাগুলো এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং বিভিন্ন মানুষের ক্ষেত্রে এফেক্ট করছে সেখানে, এবং সেগুলো কত তাড়াতাড়ি বুঝতে পারা যাবে এবং কত তাড়াতাড়ি ওনাদের মতন বিশেষজ্ঞদের কাছে নিয়ে গেলে সমস্যার সমাধান হবে। অনেক সমস্যা যেগুলো আগে মনে হতো সমস্যার সমাধান হবে না, সেগুলো কিন্তু সমস্যার সমাধান হবে। এই অনুষ্ঠানেই আপনারা জানতে পারলেন ওনার কাছ থেকে। এবং সেই রকমই যে কথাগুলো আপনাদের সামনে বলা হলো, আপনারাও হয়তো অনেকটাই চোখ কান খোলা রাখবেন এবং এই বিষয় সমস্যাগুলো এলে কখন কীভাবে কার সঙ্গে যোগাযোগ করতে হবে সেই ব্যাপারগুলো আপনারা নিশ্চয়ই জানতে পারলেন। আমরা এরকমই অনুষ্ঠান নিয়ে আরও একবার ফিরে আসবো তারা নিউজের পর্দায়। চোখ রাখুন তারা নিউজে।